নমস্কার, পোস্ট এইটে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুপ্রিয়। আজকে পোস্ট এইটের টেবিলে আরও একবার এসএসসির খবরের দিকে আমরা আলোচনায় রাখব, কারণ এক সপ্তাহে দুবার কলকাতা হাইকোর্টে মুখ পুরল রাজ্য সরকার আর এসএসসির। গত সোমবার সিঙ্গেল বেঞ্চে একই রকমভাবে রায় দিয়ে দিয়েছিল যে অযোগ্যদের কোনো রকম, অর্থাৎ চিহ্নিত অযোগ্য, মাফ করবেন, চিহ্নিত অযোগ্যদের কোনো রকমভাবে এই এসএসসি প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। সরকার এবং এসএসসি বারবার সেই সওয়াল করার পরেও রায় দিয়ে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ, এবং সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিলেন। গতকাল সেই খবরও আমরা আপনাদেরকে জানিয়েছি এবং আলোচনা করেছি। আজও ঠিক একই রকমভাবে সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ ধোপে টিকল না অযোগ্যদের হয়ে সওয়াল। কমিশন এবং সরকারকে আরও একবার ধাক্কা খেতে হলো কলকাতা হাইকোর্টে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে একই বিষয় নিয়ে কেন বারবার এসএসসি এবং সরকার আবেদন করছেন। এবং গতকাল আমরা জানি, যেখানে বলা হয়েছে এসএসসির পক্ষ থেকে, রাজ্য সরকারের পক্ষ থেকে, যে এই ধরনের চিহ্নিত অযোগ্যদের মৌলিক অধিকার এই পরীক্ষায় অংশগ্রহণ করা, নাহলে তাদের অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে পড়বে। কিন্তু যোগ্যদের জন্য একটি কথাও কেন বলছে না এসএসসি, কেন বলছে না সরকার? আজকে যারা দিনের পর দিন পথে বসে রয়েছে, নিজেদের যোগ্য শিক্ষকরা, চাকরিহারা শিক্ষকরা, যারা তাদের চাকরির জন্য আন্দোলন করে চলেছেন, দিনের পর দিন ঝড় বৃষ্টি সব মাথায় নিয়ে তারা রাস্তায় বসে আছেন। যদি প্রথম দিনই চাল আর কাকড় আলাদা করা যেত, অর্থাৎ যোগ্য অযোগ্য তালিকা এসএসসি চিহ্নিত করে দিত, তাহলে হয়তো এই ধারণা আমাদের সামনে আসতো না। শিক্ষক নিয়োগ এই প্রক্রিয়া যে দুর্নীতি হয়েছে তা নিয়ে তো কোনো সন্দেহ নেই, কারণ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তৎকালীন তিনি এই মুহূর্তে জেলে রয়েছেন। এসএসসির আর বাকি যারা আধিকারিক, সুরেশবাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ সবাই এখনও জেলে রয়েছেন। ফলে এসএসসির গোটা সিস্টেমটা, শিক্ষা দপ্তরের গোটা সিস্টেমটা কিন্তু প্রশ্নের মুখে। এবং সুপ্রিম নির্দেশে যখন এই 26,000 শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি চলে যায়, তারপরে আমরা দেখেছি যে গোটা নাগরিক সমাজ কিভাবে বারবার প্রশ্নে বিদ্ধ করেছে সরকারকে। এরপরেও 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্য শিক্ষকদের একটা সুযোগ দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং তার মধ্যে বলা হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। গত 30শে মে সেই বিজ্ঞপ্তিও প্রকাশ হয়েছে, কিন্তু সেই বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার পর থেকেই আমরা দেখছি বিভিন্ন বিষয় যেগুলো বিতর্কিত, অর্থাৎ এই বিজ্ঞপ্তিতে এমন এমন বিষয় রয়েছে যা কিন্তু সম্পূর্ণ বেআইনি, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে হয়নি, যার ফলে খুব স্বাভাবিকভাবেই সেটা মামলা দিকে গড়িয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, তারপরে এখন ডিভিশন বেঞ্চ। সেখানে বারবার এসএসসি, সরকার একই কথা বলছেন যে অযোগ্যদের সুযোগ করে দেওয়া হোক। কেন? এই প্রশ্নই বারবার ঘোরাফেরা করছে। আমরা শুরুতেই সেই প্রতিবেদন দিয়ে আজকে আমরা শুরু করব আমাদের অনুষ্ঠান। দেখুন। নতুন নিয়োগ প্রক্রিয়ায় সিঙ্গেল বেঞ্চের পর চিহ্নিত অযোগ্যদের লাল কার্ড দেখালো ডিভিশন বেঞ্চ। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে ছিল মামলার শুনানি। বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, দাগী অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। ইতিমধ্যে অযোগ্যদের মধ্যে যারা আবেদন জমা দিয়েছেন তাও বাতিল করতে হবে। সেই সঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ে শেষ করতে হবে নিয়োগ প্রক্রিয়া। গত সোমবার উচ্চ আদালতের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি সৌগত ভট্টাচার্য চিহ্নিত অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না বলে নির্দেশ দিয়েছিলেন। সিঙ্গেল বেঞ্চের এই রায়ের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এবং এসএসসি। বুধবার এর প্রথম শুনানিতে এসএসসি এবং রাজ্য সরকারকে ডিভিশন বেঞ্চের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। বৃহস্পতিবার শুনানির শুরুতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সওয়াল করে বলেন, সংবিধানের 16 অনুচ্ছেদ অনুযায়ী সরকারি চাকরি দাগী অযোগ্যদেরও মৌলিক অধিকার। নিয়োগে অংশ নিতে না দিলে তারাও অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি হবেন। যদিও এই দাবি ধোপে টেকেনি, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ বহাল রাখে ডিভিশন বেঞ্চ। রাজ্য এবং এসএসসি উভয়ে যে দাগীদের পক্ষে ছিলেন, আজকে রাজ্য
একেবারে এই নির্দেশের ফলে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য এবং এসএসসি যতই চেষ্টা করুন দাগিদের পক্ষে থাকবেন, সেটা কখনোই সম্ভব নয়। একটি আর্টিকেল 12 অথরিটি কোনোভাবেই দাগিদের পক্ষে থাকতে পারেন না। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, এসএসসি এবং স্টেট তারা দাগিদের পক্ষে যে রয়েছেন এই বার্তা তারা পরিষ্কার দিতে চাইছেন। যদিও আদালতে একদমই বসতে পারবেন না, যারা দাগি নন তারা খুব পরিষ্কার, সুপ্রিম কোর্টের নির্দেশের পরিষ্কারভাবে বলা আছে যারা দাগি তারা পরীক্ষায় বসতে পারবেন না, কিন্তু যারা দাগি নন তারা পরীক্ষায় বসবেন। ডিভিশন বেঞ্চের নির্দেশ নিয়ে কি বলছেন চাকরিহারারা? আচ্ছা, এটা তো হওয়ারই ছিল, মানে সুপ্রিম কোর্টের রায়তেও তো এটা স্পষ্ট করেই বলা ছিল যে পরীক্ষাটাতে হচ্ছে টেন্টেডরা বসতে পারবে না। এটা নিয়ে এত জলঘোলা কেন হচ্ছে জানি না। এবং সরকার পক্ষের তরফ থেকে কল্যাণ ব্যানার্জি আগের দিন মানে সিঙ্গেল বেঞ্চে এবং আজকে যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছেন, মানে সেটা সত্যি মানে হতবাক হওয়ার মতো বিষয় যে তিনি বলছেন একই শাস্তির জন্য কেন বারবার হচ্ছে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এক শাস্তি যদি সে করেও থাকে সেটা প্রমাণিত, আমরা কিন্তু এখনও পর্যন্ত কোনো জায়গায় প্রমাণ নেই আমরা কোনো হচ্ছে দোষ করেছি। হ্যাঁ, মানে আমরা তাহলে কিসের শাস্তি পাচ্ছি? আমরা কেন শাস্তি পাচ্ছি? তারা একবার দোষ করে তারা দুবার শাস্তি পাবেন না তার কথা মতো, তাহলে আমরা কেন রাস্তায় বসে এই শাস্তিটা পাচ্ছি? আমাদের কেন পরীক্ষায় জোর করে বসানো হচ্ছে? এর উত্তর কে দেবে? এ বিষয়ে নতুন করে কিছু বলার নেই। আজকে যে রায়টা হয়েছে এই রায়টা অলরেডি সুপ্রিম কোর্টে ডিক্লেয়ার ছিল। সিঙ্গেল বেঞ্চে রাজ্য সরকার কমিশন যখন গেছে তখন এই রায় ছিল, এবং স্বাভাবিকভাবেই ডিভিশন বেঞ্চে এই রায়ই যে বহাল থাকবে এটা কাঙ্ক্ষিত ছিল, এটা সঠিক রায়। তার কারণ যারা অলরেডি সিবিআই বা কমিটির দ্বারা অযোগ্য বলে চিহ্নিত তাদের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে, তাদের 12% সুদের হারে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়ে গেছে, তারপরে তারা পরীক্ষায় বসবে এই আশা করাটাই হচ্ছে প্রথমত অন্যায়। রাজ্য সরকার কমিশন নিতান্তই নির্লজ্জ এবং তারা আরও বেশি অযোগ্য যে তারা এখনও অবধি অযোগ্যদের পাশে এরকম ঢাল হয়ে দাঁড়াচ্ছে এবং তাদের জন্য ভাবছে। এটা সবথেকে দুর্ভাগ্যজনক। আমরা যারা যোগ্য ক্যান্ডিডেট আজকে 1 বছর ধরে রাস্তায় বসে আছি, অবস্থান মঞ্চ, অনশন মঞ্চ, পুলিশের মার খাচ্ছি, রোদ জল বৃষ্টি সব কিছু নিয়ে রাস্তায় পড়ে আছি, তাদের পাশে কিন্তু রাজ্য সরকারের কোনো সহমর্মিতা আমরা দেখিনি। আমাদের জন্য এখনও অবধি কোনো সদর্থক বার্তা তিনি দেননি। দেখা যাক রিভিউতে কি হয়, কিন্তু অযোগ্যদের জন্য উনি সবসময় আছেন। এবং এটা একজন যোগ্য টিচার হিসেবে, পশ্চিমবঙ্গের একজন সাধারণ নাগরিক হিসেবে, শিক্ষিত নাগরিক হিসেবে এটা খুব লজ্জাজনক। এটার জন্য ধিক্কার জানাবার কোনো ভাষা নেই যে উনি অযোগ্যদের এইভাবে সাথ দিচ্ছেন। নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য এবং অযোগ্যদের অংশগ্রহণ নিয়ে বারবার মুখ পুড়ছে রাজ্য সরকারের। এখনো এই সংক্রান্ত একাধিক মামলা আদালতে বিচারাধীন। তা সত্ত্বেও বারবার কেন সরকার এবং এসএসসি দাগিদের পাশে দাঁড়াচ্ছে তা নিয়ে উঠেছে প্রশ্ন। নিউজ টাইম। এখন এটাই সব থেকে বড় প্রশ্ন। সুপ্রিম কোর্টও একই কথা বলেছিলেন, যারা চিহ্নিত অযোগ্য তাদের বেতন ফেরত দিতে হবে এবং 12% সুদ সহ। কিন্তু সে কাজ তো এখনো হয়নি। উল্টে সরকার এসএসসি আজকে নতুন পরীক্ষায় তাদেরকে বসানোর জন্য সওয়াল করছেন আদালতে। এবং ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতিরা ঠিক একই রকমভাবে সিঙ্গেল বেঞ্চে যে রায় দিয়েছিলেন, আজকে ডিভিশন বেঞ্চের বিচারপতি সৌমেন রায় এবং স্মিতা দাস দে একই রকমভাবে জানিয়ে দিয়েছেন যে দাগিরা যদি কোনো রকমভাবে এই নতুন নিয়োগের পরীক্ষায় ফর্ম ফিল আপ করে সেই ফর্ম বাতিল হয়ে যাবে। ফলে এখন এটাই দেখার যে আগামী দিন ডিভিশন বেঞ্চে তো মুখ পুড়ল, এরপরে কি আবার সুপ্রিম কোর্টে যাবেন অযোগ্যদের হয়ে, সেটাই এখন দেখা। তবে তার আগে আমরা আলোচনা শুরু করবো। আমাদের সঙ্গে উপস্থিত যারা অতিথি তাদের সঙ্গে আলাপ করে দেবো। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন টিএমসি কর্মী সমর্থক দেবব্রত রায়। দেবব্রত, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র স্নেহায়ন সরকার। স্নেহায়ন, আপনাকে স্বাগত। আমার সঙ্গে রয়েছেন সিপিআইয়ের নেতা মুখপাত্র রিতেশ বসাক। রিতেশদা, আপনাকে দেবব্রতদার কাছে। দেবব্রত, বারবার আদালতে মুখ পুড়ছে সরকারের এসএসসির শুধুমাত্র এই অযোগ্যদের বাঁচানোর জন্য। কেন? আমার কাছে এটাই প্রশ্ন। আজকে যদি সত্যি সত্যি এই অযোগ্যদের জন্য, চিহ্নিত অযোগ্যদের জন্য আজকে এতগুলো যোগ্য শিক্ষক অশিক্ষক কর্মী চাকরি চলে যেয়ে থাকে এবং সেখানে হলফনামা দিয়ে এসএসসি জানাতে পারলো না যেখানে এতগুলো অযোগ্য প্রার্থী রয়েছে, যদি জানাতে পারতো তাহলে হয়তো অনেক আগে এই সমস্যার সমাধান হতো। কিন্তু এখন যোগ্যদের থেকেও অনেক বেশি দরদ আমরা দেখতে পাচ্ছি অযোগ্যদের জন্য।
কি, কেন, সত্যি কি তাই? বিরোধীরা যেটা বলছে যে চোরেদের বাঁচাতে সরকার আর এসএসসি মাঠে নেমেছে, তো সেটাই প্রমাণিত হচ্ছে। দেবব্রতদা, দেখুন, সরকার আর এসএসসি এক নয়। এসএসসি একটা অটোনমাস বডি, স্বায়ত্তশাসিত সংস্থা। তারা চাকরির পরীক্ষা টরীক্ষা নেয়, তারা নিয়োগ করে, সেখানে সরকারের বিশেষ ভূমিকা আছে বলে মনে হয় না। কিন্তু আদালত যে এখন বিরোধীরা বলবে সরকারের ভূমিকা বলবে না, সে তো তাহলে আপনার বলুন, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কি সরকারের লোক নয়? দেখুন, ভারতবর্ষে তো এরকম ঘটনা দু একটা ঘটেনি, প্রচুর ঘটেছে। এরকম যদি উদাহরণ দেন, আপনার কথা থেকে তো বেরিয়ে যাচ্ছে, আপনি নিজে বলছেন সরকারের কোনো ভূমিকা নেই। যারা দেখুন, দুর্নীতি তো একটা হয়েছে, আপনার শিক্ষামন্ত্রী জেলে, শিক্ষামন্ত্রী বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হলো, তারা হস্তক্ষেপ করেছে, তারা তাদের ব্যবস্থা হয়েছে। বাকি যে আধিকারিকরা তারা এখনো সবাই জেলে রয়েছে। যারা দুর্নীতিগ্রস্ত তারা জেলে থাকুক না, তাহলে কেন বারবার বিরোধীরা বলছেন যে চাকরি চোরদের বাঁচাতে? না, যারা দুর্নীতিগ্রস্ত তারা জেলে থাক না, কোনো অসুবিধা কি আছে? কিন্তু এখানে কি হলো, সুকুমার রায় হজরবল হয়েছে না, হজরবল হয়েছিল ওই 1 মাসের জেল আর 3 মাসের ফাঁসি, সেই 3 মাসের ফাঁসি হয়ে গেল একই দোষে। মানে সুপ্রিম কোর্ট দিয়েছে না, দেখুন দেশে তো আইন তো আজকে আর্টিকেল 12 এর কথা বলা হয়েছে আদালতে, সেটাও বিচারক শোনেননি। এবার আপনি বলবেন বিচার ব্যবস্থা নিয়ে আপনারা প্রশ্ন করবেন। না, বিচার ব্যবস্থায় প্রশ্ন করা যায় না, সেটা বিরোধীরা হয়তো করতে পারে, আমাদের অধিকার নেই, সে যোগ্যতাও নেই। কিন্তু এখানে এসএসসি যখন আলাদা করতে পারলো না, সেখানে সরকার প্রতিটা পদক্ষেপে চেষ্টা করেছে যাতে প্রত্যেকটা মানুষের কাজ থাকে। বিভিন্নভাবে তারা চেষ্টা করেছে। কিছু সময় সুপার নিউমেরিক পোস্ট তৈরি করারও চেষ্টা করেছে। এখন কিছুদিন আগে শুনলাম তারা চাইছিল সুপার নিউমেরিক আরও পোস্ট হোক, কিন্তু আগে তারা চাইছিল না, পরে তারা চাইলো করে প্রত্যেকটা মানুষের যাতে কাজ থাকে, যাদের কাজ কেড়ে নেওয়া হোক, তারা পথে না বসে এবং তাদের পরিবার যাতে অসহায় না হয়ে পড়ে। এবং পরবর্তীকালে সরকার চেষ্টা করেছিল কিছু ভাতা ইত্যাদি দিয়ে ব্যাপারটাকে সামলানোর, কিন্তু ডিসেম্বর মাস অবধি যাতে চালানো যায়। কিন্তু বারে বারে যারা চাকরি খাওয়া যাদের খাবার, তারা তো বারে বারে চেষ্টা করেছে কীভাবে তাদেরকে বিপথে চালিত করা যায়। আর যদি এই আপনারা বলছেন এই ভাতা ইত্যাদির জন্য, অন্যান্য রাজ্যে তো আমরা দেখেছি এরকম তো হয়েছে, এরকম সুপার নিউমেরিক পোস্টও তৈরি হয়েছে, আগেও তৈরি হয়েছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উদাহরণ রয়েছে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে এই সময় কেউ অনেকে বিবেক ভীষণভাবে জাগ্রত হয়ে যায়। অযোগ্যদের জন্য এত দরদ কেন? না, যোগ্য বলে কথা না, যে মানুষরা কাজ করছে তারা কাজ হারিয়েছে, যে মানুষগুলো কাজ করছে তাদের কর্মহীন হয়ে পড়ছে। সরকার চায় না কোনো মানুষ কর্মহীন। টাকার বিনিময়ে কোনো শব্দ আবার তো বলছি, আবার তো যারা করেছে তারা জেলের ভেতর আছে, তো ভালো জিনিস, তারা থাকুক না, কোনো অসুবিধা নেই, যে অন্যায় যারা করেছে। কিন্তু যারা চাকরি করছে, যারা চাকরি করে তারা শ্রমদান করেছে, শ্রমত দান করেছে, শিক্ষা যোগ্য অযোগ্য ফারাকটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি না যোগ্য অযোগ্যর ফারাক তো এসএসসি করতে পারেনি, এখনো তো ফারাক তো তৈরি করতে পারেনি। সেখানে যখন করতে পারেনি, যখন তো পরীক্ষা নেওয়া আছে, আদালতের নির্দেশ মেনেই করা আছে, আদালত যে নির্দেশ দিচ্ছে সরকার তাই করছে। তারপরে এবার যদি যারা গুলিয়ে দিয়ে ব্যাপারটাকে ঘেটে দিয়ে নিজেদের রাজনীতির রুটি শেখছে, তারা আরো ভালো বলতে পারবে। কিন্তু মধ্যখান থেকে কিছু মানুষ কর্মহীন হয়েছে, এটাই দেখা যাচ্ছে। আর কর্মহীন কাদের জন্য হচ্ছে সেটাও মানুষ দেখতে পাচ্ছে, আগামী দিনে তারা বুঝতে পারবে। বেশ স্নেহন অনেকক্ষণ ধরে হাত তুলে বসে আছে কিছু বলার জন্য। স্নেহন, আমরা দেখছি 1 সপ্তাহে 2 বার, সোমবারে সিঙ্গেল বেঞ্চে বিচারপতি সৌগত ভট্টাচার্য, আর আজ বৃহস্পতিবার ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন আর স্মিতা দাস দে একই রায় তারা দিয়েছেন। এবং সেখানে আর্টিকেল 12 এর কথা বললেও এবং মৌলিক অধিকারের কথা বললেও, অযোগ্যদের অন্ধকার ভবিষ্যতের কথা বললেও, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বা সুপ্রিম কোর্টের যা অবজারভেশন ছিল তার উপরেই ভিত্তি করে কিন্তু ডিভিশন বেঞ্চও একই রায় দিয়েছেন। এটা তো খুব স্বাভাবিক, নৈতিকতার দিক থেকে এটাই হওয়া উচিত। কিন্তু উল্টো দিকে যদি আমরা ভাবি, যেখানে সরকার, যেখানে এসএসসি, যাদের দায়িত্ব ছিল যে যোগ্য ক্যান্ডিডেটদের সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করিয়ে পরীক্ষা করানো, আজ তারা তাদের কথা বলছেন না। তারা বলছেন কাদের কথা? যারা টাকার বিনিময়ে ঘুর পথে চাকরি পেয়েছেন। এখানেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে দুটো জায়গার মানে ডিফারেন্সটা কোথায়, সরকার কি চায়, এসএসসি কি চায়। স্নেহন, না, বিষয়টা হচ্ছে সুপ্রিয়দা যে এই ঘটনাটা খুব হৃদয় বেদনাদায়ক হলেও এই ঘটনার যুক্তি দিতে গিয়ে তৃণমূল রোজ নতুন একটা করে পন্থা বার করছে, এবং এই পন্থাগুলো সত্যি যে না হেসেও থাকা যাচ্ছে না। বিষয়টা হচ্ছে যে আজকে যেটা একটা নতুন যুক্তি শোনা গেল, যে সেখানে হচ্ছে কি যে এসএসসি অটোনমাস বডি, সেখানে রাজ্য সরকারের কোনো ভূমিকা নেই। আচ্ছা, রাজ্য সরকারের যদি কোনো ভূমিকা না থাকে, তাহলে মুখ্যমন্ত্রী একটি হাই পাওয়ার কমিটি করে দিল, এবং সেই কমিটি
প্যানেল র্যাঙ্কজাম থেকে শুরু করে প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও সেই প্রার্থীদেরকে রেকমেন্ড করলো যাতে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়। তাহলে কি করে করলো? আচ্ছা, সরকারের যদি কোনো ভূমিকা না থাকে, ক্যাবিনেটের ডিসিশনে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েট করে দেওয়া হলো, তাহলে কি করে করা হলো? আসলে বিষয়টা হচ্ছে তৃণমূল কংগ্রেস লজ্জা শরম সব খুইয়েছে যে বারংবার কোর্টের থেকে একইভাবে ধাক্কা খাওয়ার পরে শুধুমাত্র অযোগ্যদের বাঁচানোর জন্য তারা বারবার আবার উপরে তারা কোর্টের কাছে ফিরে যাচ্ছে। এই কোর্ট বলে দিয়েছে যে এদেরকে যে অযোগ্য তালিকা তোমরা দিয়েছো 5700 সামথিং, এই অযোগ্য তোমরা বলেছো, এই অযোগ্যদের কোনো মতে তোমরা রিক্রুটমেন্ট করা তো দূরে থাক, তাদের যত স্যালারি আছে সেটা উইথ 12% ইন্টারেস্ট ফেরত দেওয়া হবে। তোমরা সেটা ফেরত দিলে না, বরং যে শিক্ষক বা যারা রাস্তায় বসে আছে যোগ্য তাদের টাকা দেওয়ার নাম করে তোমরা এই অযোগ্যদের মাসে মাসে করে টাকা দিতে গেলে। পুরো জিনিসটাকে একটা আইনি জটিলতায় আটকে দিয়ে যারা যোগ্য তাদেরকে না টাকা, যে মাসিক টাকাটা বললে সেটা দিলে না, তাদের চাকরিটা ফেরত দিতে পারবে। তাদেরকে এখন আবার পরীক্ষা দিতে হবে যারা অলরেডি একবার পরীক্ষা ক্র্যাক করে তারা চাকরিটা পেয়েছে। বিষয়টা হচ্ছে গিয়ে এই রাজ্য সরকার কেন এই অযোগ্যদের ছেড়ে দিতে পারছে না? তাহলে কি এই অযোগ্যদের কোথাও এই তৃণমূলের টিকি বাঁধা আছে? কারণ এই যে তারা লাখ লাখ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, আজকে যদি বলে দেওয়া হয় ভাই তোমাদের কিছু আর করতে পারবো না, তোমাদের যা সুপ্রিম কোর্টের যে রায় আছে তোমরা তোমাদের টাকাটা ফেরত দাও উইথ 12% ইন্টারেস্ট, আরে এরা তো গিয়ে তৃণমূল নেতাদের বাড়ির সামনে গিয়ে বসে পড়বে যে আমরা তো টাকা দিয়ে তোমাদের ভরসায় চাকরিটা পেয়েছে, চাকরিটা গেল কেন? আজকে পুরো চাকরি খাওয়ার মূল দোষী হচ্ছে গিয়ে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দুর্নীতির জন্য আজকে এরা পথে এসে বসেছে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে অযোগ্যদের কি হয় উই ডোন্ট কেয়ার। মুখ্যমন্ত্রী চিন্তা করতে পারে, মুখ্যমন্ত্রী 7 তারিখ নেতাজি ইন্দিরা দাঁড়িয়ে বলেছিল যে আমি অযোগ্যদেরও পরে দেখে নেবো, কিন্তু আমার বক্তব্য হচ্ছে অযোগ্যদের নিয়ে আমাদের চিন্তা নেই। তোমরা টাকা দিয়েছো ভাই, কাদেরকে টাকা দিয়েছো তারা তোমাদেরকে বুঝবে, তারা তোমাদের চাকরি বাঁচাবে। কিন্তু তোমাদের জন্য যোগ্য শিক্ষকরা আজকে রাস্তায় এসে বসেছে কেন? তাদের স্কুলে থাকার কথা ছিল, তাদের বাচ্চা পড়ানোর কথা ছিল, তারা সেটা না করে তাদের কাছে রাস্তায় বসে আন্দোলন করছে। আর তোমাদের পুলিশ দিয়ে কখনো সভ্যসাচী দপ্তর গুন্ডা দিয়ে তোমরা তাদেরকে পেটাচ্ছ। আজকে কোথায় নেমে এসেছে তৃণমূল কংগ্রেস? আমি বলছি এই জিনিসটা কি স্টপ করা যাচ্ছে না? এবার তো যে জায়গায় যাচ্ছে সুপ্রিয়তা তুমি বলো এরপরে পরীক্ষার জটিলতা, পরীক্ষা আটকে যাবে কি যাবে না, পরীক্ষা আদৌ হবে কিনা এ নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। যেভাবে মামলা হচ্ছে আর যেভাবে এখনো যোগ্য শিক্ষকরা তাদের নিজেদের দাবিতে অনড় যে আমরা যোগ্য, আমরা পরীক্ষা দেব না, আলটিমেটলি পরীক্ষা হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের তো দাবিটা তো যুক্তিসঙ্গত, কিন্তু আমি বলছি এরা যদি অযোগ্যদের, যেখানে সুপ্রিম কোর্টের ক্লিয়ার রায় আছে, যারা টাকা দিয়ে তারাও কিন্তু দোষী, যারা টাকা নিয়েছে তারাও যদি দোষী হয়, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তারাও দোষী। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে কেন আবার পরীক্ষায় বসানো হচ্ছে? এটা তো পুরো এন্টার পরীক্ষার মানে এই তাতে একটা জায়গাতে কিন্তু দেখো সব জায়গাতে কিন্তু তৃণমূলের লাভ। প্রথম কথা হচ্ছে গিয়ে এই কমপ্লিকেশন তৈরি করে দেখো, যারা অযোগ্য তারা আমাদের থেকে ঘুষের টাকাটা চাইতে আসবে না। 2, এই যে এই এতগুলো মাস ধরে যে ইয়ের টাকাটা বেঁচে যাচ্ছে, মাইনে দিতে হচ্ছে না। একে তো জানে, সবাই জানে রাজকোষে ভারে মা ভবানী, তারপরে এই টাকাগুলো আমি ভালো হয়ে গেল যে এতগুলো প্রায় 26,000-এর মতো শিক্ষকের যে এই মাইনেটা সেটা আমরা বাঁচিয়ে দিতে পারছি। আবার আমি পরীক্ষা নিয়ে একটা কমপ্লিকেশন তৈরি করবো, আবার এটা আটকে হবে। এই জল গোলা চলতে 26 চলে আসবে, আমার সরকারটা চলে যাবে, আমি বলবো আমার তো কোনো দায় নেই, নতুন সরকার এসে বুঝুক। মানে আমি কোন রকম ভাবে এর সুস্থ সমাধান অ্যাকর্ডিং টু দ্য কোর্ট, অ্যাকর্ডিং টু দ্য ল আমি করবো না এবং করতে দেবও না, একদম। আমি তোমাকে বলছি এই সমস্যাটা সিম্পল সমাধান হয়ে যেত। আমি তো বলেছি কথা 26,000 আমাদের 5,700 সামথিং অযোগ্য এবং বাকিটা হচ্ছে যোগ্য। আমি বলতে পারছি না কেন যে এতগুলো যোগ্য তোমার কাছে হিসেবটা নেই কেন? পরীক্ষাটা কে নিয়েছিল? যদি এসএসসি হয়ে থাকে অটোনমাস বডি, এসএসসির কাছে সেই হিসেবটা নেই কেন? সেই দায়টা কে নেবে? সেই উত্তরটা কে দেবে? ঠিক তোমার যে দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির দায়ে যারা আজকে ইয়েতে গেছে, জেলে গেছে, তাদের মধ্যে তো তোমার মন্ত্রিসভার সদস্যও আছে রে বাবা। তুমি আজকে বলছো যে আমার কোনো দায় নেই। প্রত্যেক বছর যখন প্রত্যেক বছর তো এসএসসি হয়নি, যে একবার
3বার হয়েছে, খুব সব ভুল না হলে দুবার হয়েছিল আর একবার হওয়ার কথা আছে। ততবার তুমি দেখো বিভিন্ন জায়গায় ফ্লেক্স লাগিয়েছে যে এসএসসি জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ধন্যবাদ। তাহলে আজকে দায়টা নেবে কে? আজকে এরা রাস্তায় এসে বলছে তার দায়টা নেবে কে? তুমি সবকিছু সত্যি হলো এই দুর্নীতি হয়ে অযোগ্য যখন তুমি বলছো, তারপরে তুমি মানছো দুর্নীতি হয়েছে, রাইট? দুর্নীতিটা করলো, এই কথার উত্তরটা কে দেবে? আমার বক্তব্য হচ্ছে শেষ বক্তব্য, দুর্নীতি যখন হয়েছে দুর্নীতি করলোটাকে, এর উত্তর কি রাজ্য সরকারের নেই? বেশ, আমি আসবো আবার আসবো শ্রীনাথ তোমার কাছে। আমি নিয়োগ প্রক্রিয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, কিন্তু তার মধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে যোগ্যরা এখনও তাদের দাবিতে অনড়, তারা এখনও রাস্তায় বসে রয়েছে। উল্টো দিকে হাইকোর্টে পরপর মুখ পুড়ছে সরকারের, কখনো সিঙ্গেল বেঞ্চ, কখনো ডিভিশন বেঞ্চ। কিন্তু এরপরে নতুন পরীক্ষা হলেও যে কমিশন, যাদের উপরে আর কি কোনো ভরসা করার জায়গা আছে? কারণ ইতিমধ্যেই যে তথ্য হাইকোর্টে এসএসসি দিয়েছে সেখানে বলেছেন যে টোটাল 1081 জন দাগি চিহ্নিত রয়েছেন, তার মধ্যে 180 জন ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছে। তো আগামী দিন এই পরীক্ষা হলে যে আরও কতজন দাগি চিহ্নিত মানে অযোগ্য প্রার্থীরা ঢুকে পড়বেন এবং এই পরীক্ষা যে ম্যানিপুলেশন হবে না তার কোনো বোধহয় আছে, বিশ্বাস বলে আছে বলে আমার তো মনে হয় না। ফলে এই যে বারবার আমরা দেখছি সরকারকে যোগ্যদের পরিবর্তে অযোগ্যদের হয়ে সওয়াল করা, কোথাও না কোথাও তো একটা এর পিছনে বড় কারণ অবশ্যই আছে। হিতেশ দা, দেখো প্রথমে হচ্ছে কতগুলো বিষয় দেখো, আমাদের এই নিউজ টাইমের যারা দর্শক আছেন তারা ইতিমধ্যে পুরো বিষয়টা জানেন, তারা জানেন না এটা আমার মনে হয় না যে এটা উচিত নয়, তারা সবাই বিষয়টা জানেন। অর্থাৎ বারবার করে এক কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। প্রথম বিষয় যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে তুমি সুপ্রিম কোর্টে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টের রায়টা মেনে নিয়েছে। সুপ্রিম কোর্টের রায় মেনে নেবার ফলে সে হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে সুপ্রিম কোর্টের জুরিডিকশন অনুযায়ী তাকে এই পরীক্ষাটা নিতে হবে। অর্থাৎ যেটা বারবার বলছিল আমরা রিভিশন করব, এই করব, সেই করব, কিচ্ছু করতে পারলো না, মানে বাধ্য হয়েছে সরকারকে এই পরীক্ষাটা নেওয়া। তাহলে এই জায়গাটা স্ট্যান্ড হয়ে গেল। এবার দ্বিতীয় বিষয় হচ্ছে সরকার কেন যারা টেন্টেড তাদের জায়গাটা খুলে রাখছে। এক, আমাদের অ্যাডভোকেট জেনারেল হোক আর ভাড়া করা কল্যাণবাবুই হোক, হ্যাঁ, দুজনের আইনি চিন্তা ভাবনা আমার মনে হয় যে যথেষ্ট আছে, যে তারা জানে যে এইটা আইনি ভাবে টিকবে না। কিন্তু আমাকে বলো যে রাজ্য সরকার কেন কোর্টে যাবে? আমার ট্যাক্সের পয়সা কি ফেলনা নাকি যে রাজ্য সরকারের ওই ভাড়া খাড়া কল্যাণবাবুকে পয়সা দিতে হবে? কেন যাবে সে কোর্টে? কোর্টে কারা যাবে? কোর্টে যাবে তারা যারা দাগি হিসেবে চিহ্নিত, তারা বলবে কোর্টে গিয়ে যে আমাদেরকে পরীক্ষায় জায়গা দেওয়া হোক, আমাদেরকে পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হোক। তা না করে রাজ্য সরকার তাদের হয়ে গলা পাঠাবে। ওয়াই? আমাদের ট্যাক্সের পয়সা খোলামকুচি নাকি যে যা ইচ্ছে তাই করবে সরকারে বসে আছে বলে? এইবার এই দায়টা সেই মানুষদের নিতে হবে যারা তৃণমূল কংগ্রেসকে ভোটটা দিচ্ছেন। তারা বুঝুক যে তার টাকার পয়সা দিয়ে ওই কল্যাণবাবুর পকেট ভরছে। আর এইভাবে করে এক একটা করে যারা অযোগ্য, যারা টেন্টেড, তাদেরকে কি করে সরকার এই নোটিফিকেশনের মধ্যে রাখে। অর্থাৎ সরকার জেনে শুনে রাখছে যে এই নোটিফিকেশনে রাখলে তালে গোলে হরি বলে যদি বেরিয়ে যায় তাহলে ভালো। কিন্তু সরকারের আইন সকলের জন্য সমান। আইনের ক্ষেত্রে যে ধারা প্রয়োগ করা উচিত, বিচারপতিরা ওই যে বলে না যে হাকিম সরে কিন্তু হুকুম সরে না, সে সুপ্রিম কোর্ট হোক আর ডিভিশন বেঞ্চ হোক আর সিঙ্গেল বেঞ্চ হোক, হুকুম একটাই থাকে। এরপরে তো আবার না সুপ্রিম কোর্টে চলে যায় এসএসসি, যেখানে খুশি যাক হুকুমটা একই থাকবে। কারণ কনস্টিটিউশনকে তুমি বারে বারে তোমার মতো করে কনস্টিটিউশনকে তুমি বিশ্লেষণ করতে পারো না। কল্যাণবাবু যথেষ্ট জ্ঞান আছে, অন্তত অতগুলো বই পড়েছে, আমরা তো না পড়িনি, তাও বুঝতে পারছি। আর ভাড়া করা কল্যাণবাবুকে বুঝতে পারছেন না যে উনি বারবার হারবেন? শুধুমাত্র নিজের দায় বাঁচানোর জন্য, নিজের পিঠ বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস পরীক্ষিতভাবে এই কাজটা করছে। একটা দুর্নীতিগ্রস্ত দল যাদের মূল কাজ হচ্ছে টাকা তোলা, তারা টাকা তুলেছে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হয়েছে, বিভিন্ন জায়গায় টাকা ফেরত চেয়েছে। অনেক যারা এই টেন্টেড ক্যান্ডিডেট রয়েছে তারা যাকে টাকা দিয়েছে তাকে ফেরত চেয়েছে। অধিকাংশ আছে যারা চাইতে ভয় পাচ্ছে। একবার যদি চাওয়া শুরু করে না, তৃণমূল কংগ্রেস এই মানে রাস্তার ভেতর দিয়ে যাওয়ার মতো জায়গা পাবে না।
আমাদের কথা তো ছেড়েই দাও, আমরা তো শুধুমাত্র বলেছি চুরি হয়েছে, আমরা বলেছি ঠাকুর ঘরে কে, তৃণমূল কংগ্রেস এখন বলছে আমরা তো মানে কলা খাইনি। উত্তর নেব। দেখুন, দুর্নীতির প্রশ্নে এখন কিন্তু সবাই সরব, বিরোধীরা কিন্তু 1 ইঞ্চিও জমি ছাড়বে না। যে কোনো ইস্যুতে আপনারা বলুন যে দুর্নীতি আজকে এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে কিন্তু বারবার আপনাদের দিকে আঙুল উঠছে। আমি দেবব্রতদার উত্তর নেব, তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, ফিরে আসছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। বারবার যে কথা উঠে আসছে সেটা হচ্ছে দুর্নীতি। এমন কোনো সাবজেক্ট নেই যেখানে দুর্নীতি জড়িয়ে নেই এবং সেখানে শাসক দলের নেতা বা নেত্রীরা জড়িয়ে নেই। এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা যখনই প্রসঙ্গে আসে, আজ কিন্তু বারবার আমাদের সেই যোগ্য যারা শিক্ষক, যাদের চাকরি চলে গেছে, তাদের কথাই বারবার চলে আসে। কিন্তু অযোগ্যদের জন্য আজকে যোগ্যদের চাকরি চলে গেছে। অর্থাৎ সুপ্রিম কোর্ট হয়তো সেই নির্দেশ দিয়েছেন, কিন্তু তারপরে যে নিয়োগ প্রক্রিয়া, সেখানেও বিস্তর জল ঘোলা হচ্ছে। দেবব্রতদা, কেন বারবার আপনাদের দল, আপনাদের সরকারকে বিদ্ধ হতে হচ্ছে এই দুর্নীতি নিয়ে? দেখুন, সারা ভারত তো দুর্নীতিমুক্ত দেশ না, একদম সারা পৃথিবীর মধ্যে 98-99 নাম্বার রয়েছে। সেখানে পশ্চিমবঙ্গে 2-1টা ক্ষেত্রে হয়েছে, কেউ তো অস্বীকার করছে না। আর যারা করেছে এগুলো, তারা জেলের ভেতরে তারা থাক, কোনো অসুবিধা নেই। কিন্তু সরকার বারে চেষ্টা করেছে প্রত্যেকটা মানুষের হাতে কাজগুলো থাক, তারা চলে না যাক। কিন্তু কিছু মানুষ সেগুলো থেকে গিয়ে গোল করে ঘুরিয়ে ঘেঁটে দিয়েছে, চাকরি খেয়েছে। আর এই যারা দুর্নীতির কথা যারা বলছে, তাদের তো সারা ভারত জুড়ে দেখাতে যাচ্ছে, আমার নিট কেলেঙ্কারি, বাবুং কেলেঙ্কারি ইত্যাদি দেখা যাচ্ছে, বড় করেছে। আর এই বামেরা বলছে, বামেদের তো বলার অধিকার নেই, কারণ বামেরা যে চোর, মন্ত্রিসভার চোর, সেটা তো বুদ্ধবাবু তো প্রকাশ্যে বলে গেছে, বলে পদত্যাগ করেছিলেন। যাদের মন্ত্রিসভার একজন সদস্য পরবর্তীকালে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি বলছেন চোরের মন্ত্রিসভা, তার থেকে নতুন করে সার্টিফিকেট নেওয়ার দরকার নেই। না, একদমই না, কখনোই বলছে না বাম জামানার সময় সঙ্গে না তুলনা চলে না বলেই। 34 বছরের একটা চাকরি খেয়ে দেখো না। আচ্ছা, বুকের পাটা থাকে তো একটা চাকরি খেয়ে দেখো। আর দুদিন আগে তো এআইডি, আরে কিভাবে চাকরি হয়েছিল, এআইডি দিনে লাপাচ্ছিলে, তার বাবার চাকরিটা কিভাবে হয়েছিল, ওই দেখো একটা চাকরি দিতে পারো না। আর তার বাবার চাকরি আগে, আরে এগুলো বলতে হবে তো বিধানসভা, কোথায় বলবে? রাস্তায়, বিধানসভায় বলতে হবে তো। আরে এই তো মুশকিল, এগুলো কোথায় গিয়ে বলবে? কোথায়? বিধানসভায় গিয়ে তো সে যোগ্যতাটা তো মানুষ করে নিয়েছে। আরে এই তো মুশকিল, আবার মানুষকে গালাগাল দেয়, আবার মানুষকে গালাগালি দিচ্ছ। এই তো এই জন্য না মানুষের গালাগালি দিচ্ছে, তো নির্বাচন যখন হবে তখন ওই জন্য মানুষ বিরোধীরা তো বিরোধিতা করবেই, তাদের কাজই এটা। কিন্তু আরে বলার জন্য যেখানে বলতে হবে সেই জায়গায় তো যোগ্যতা অর্জন করতে হবে, সেই যোগ্যতাটা তো মানুষ কেড়ে নিয়েছে, এমনি তো কেড়ে নেয়নি। 34 বছর ধরে দেখেছো তো, পরিবর্তন চাই, একদম পরিবর্তন চাই। সেই পরিবর্তন যদি হয়ে থাকে, সেই পরিবর্তনের লক্ষণ কি এটাই? 34 বছর সেটা তো মানুষ বলবে, মানুষকে তো ভয় পাও কেন? এত ভয় পাও কেন? প্রস্তার যুগ হয়ে গেছে, প্রস্তার যুগ হয়ে গেছে। এখন আর কেউ বামফ্রন্টের উদাহরণ টেনে আনে না, বরং বর্তমানে এখন আপনাদের জামানায় সরকার কেন বারবার দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে পড়ছে, আপনাদের দল সরকার, সেই প্রসঙ্গে আপনি বলুন। যারা করেছে তারা জেলের ভেতর আছে, তারা থাক, কিন্তু সেখানে যারা যোগ্য অযোগ্য আলাদা করা গেল না, সেখানে চাল কাপড় এক আলাদা করা গেল না, তার দায় কে নেবে? এসএসসি নিচ্ছে না কেন? দায় সুপ্রিম কোর্ট যেরকম নির্দেশ দিচ্ছে, সরকার তো তাই করছে। হলফনামা দিলেই তো হয়ে যেত। সব বলে তো আপনি আদালতের নির্দেশে পরীক্ষা নেওয়া হচ্ছে, আর যা কিছু করা হচ্ছে, সরকার তো চেষ্টা করে সবার কাজ রাখার। যারা চাকরি খেতে যায় তারা উত্তর দিতে পারবে। স্নেহান, ছোট করে উত্তর নেব। দুর্নীতি থাকলেও সেই দুর্নীতির দায় এখন নিচ্ছে না সরকার। আমি একটা কথা বলছি যে দুর্নীতি, এই যে চাকরি দেওয়ার ক্ষেত্রে যে দুর্নীতি, এইটা যে এই সরকারের আমলে তৈরি হয়েছে তা না। এই শিক্ষক নিয়োগে বাম জামানাতেও দুর্নীতি হয়েছে। 1993 এবং 1996 সালের প্যানেল 2008 সালে হাইকোর্ট বাতিল করতে বাধ্য হয়েছিল। বিষয়টা হচ্ছিল যে এই কথাগুলো প্রতিবাদ করে তো মমতা ব্যানার্জি সরকারে এসেছিলেন। তাহলে সরকারে এসে আপনি একটা কথা বলুন, মানে আমি বলছি সুপ্রিয়দা, একটা উদাহরণ হলে আমি ছেড়ে দিতাম। আজকে তুমি দেখো শিক্ষক নিয়োগ, সেখানে দুর্নীতি, পৌরসভাতে নিয়োগ, সেখানে দুর্নীতি, আচ্ছা নার্সের নিয়োগ, সেখানে দুর্নীতি, পুলিশের কনস্টেবল নিয়োগ, সেখানে দুর্নীতি, বনসহায়ক নিয়োগ, সেখানে দুর্নীতি। বনসহায়ক নিয়োগ কিন্তু তৃণমূল এড়াতে পারবে না, কারণ মুখ্যমন্ত্রী। আমি একটা প্রশ্ন করবো, দুর্নীতি তৃণমূল কংগ্রেস একটা প্রশ্ন আছে, ভুল বলেনি, সঠিক উত্তর দিচ্ছি, ঠিক তো বলেনি। একটা প্রশ্ন করছি, উত্তর দিতে, এই উত্তর দেবে না। একটা প্রশ্ন করছি,
সিপিএম নিজেদের ক্যাডারটাকে চাকরি দিয়েছে, কিন্তু এইরকম ব্যাপক হারে না। কিন্তু যেখানে হাত দিয়েছে সেখানে দুর্নীতি, যেখানে হাত দিয়েছে সেখানে দুর্নীতি। তো সারা ভারতবর্ষের যে দোকানগুলো হাত দিলে তো আরো গন্ধ। হ্যাঁ, সারা ভারতবর্ষের দোকানগুলো দেখো কোথায় কি করে বেড়াচ্ছ। আরে পৃথিবীর ইতিহাসে সর্ববৃহত্তম চাকরি কেলেঙ্কারি কারা করেছে? বেতন কেলেঙ্কারি কারা খুন করেছে? নিখোঁজ হয়েছে, এরকম বলবে না। এটা তো এস্টাবলিশ করে দিয়েছে। একটা নিয়োগ বলুন না, যেমন এত চিৎকার করছে, একটা নিয়োগ বলুন যেখানে নিট পরীক্ষা কিভাবে হচ্ছে। বেশ 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 দিতেশদা, সময় খুব কম, তোমরা বলো না। দিতেশদা বারবার বাম জামানার প্রসঙ্গ চলে আসছে। বাম জামানা উনি কি নিয়োগে দুর্নীতি হয়েছে? বিজেপি জামানা দেখুন না, একটু গুজরাট বলুন না। একবারও মমতা ব্যানার্জি বলেনি যে অন্য বামপন্থী নেতারা পয়সা খাচ্ছে, এই নিয়ে কোনোদিন মিছিল দেখা যায়নি। এক, দুই হচ্ছে যে একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। আরে বামেরা যে চোর, বামের লোকরাই তো বলেছে। শিক্ষকরা দুর্নীতি করছে, শিক্ষকরা র্যাঙ্ক জাম্প করে, শিক্ষকরা টাকা দিয়ে তারা চাকরি পাচ্ছে। এক, দুই হচ্ছে স্টুডেন্ট ইউনিয়ন গুলো, যেখানে শিক্ষার দরকার, স্টুডেন্ট ইউনিয়ন গুলো মাসাজ পার্লারে পরিণত করেছে, ধর্ষণের স্থান হিসেবে পরিণত হয়েছে। তাহলে তুমি এই সরকারকে তুমি কি বংশগোপালের কথা বলছো? এই নোংরা তন্ময় বাবুর কথা বলছো? কার কথা বলছো? বংশগোপাল, তন্ময় বাবু। 2026 কাটিয়ে দিয়ে আমরা ব্যাপারটাকে তালে গলে হরি বলে আমরা 2026 মানে সেই ঘুরে ফিরে 2026 ক্ষোভ জন্মাচ্ছে। এই ক্ষোভ প্রশমিত করা যাবে না। এই ক্ষোভ আসল কি ভোট বাক্সে মানে ইয়ে হবে, পরিবর্তন আসবে, এটাই এখন দেখা। অর্থাৎ ঘুরে ফিরে সেই ভোট রাজনীতি চলে আসছে, আর 2026 পাখির চোখ বিধানসভা নির্বাচন। মানুষের ক্ষোভ তো আছেই, কিন্তু ভোট বাক্সে তা রূপান্তরিত হবে কি না সেটা সময় বলবে। আমরাও দেখব যে বাংলার শিক্ষার যে হাল তা কোথায় গিয়ে পৌঁছেছে। তারপরে আমাদের নেক্সট টপিকে আমরা আসবো। তার আগে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি। ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আরও একটি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব আজকে। নিশ্চয়ই যারা টেলিভিশনের পর্দায় চোখ রেখেছেন নিশ্চয়ই আপনারা জানেন এই খবরে, বাংলার অগ্নিযুগের যারা বিপ্লবী তাদেরকে সন্ত্রাসবাদের আখ্যা দিচ্ছে এই বাংলারই এক বিশ্ববিদ্যালয়। ভাবতে অবাক লাগছে যে বিপ্লবীরা আমাদের দেশ স্বাধীনতার জন্য নিজেদের প্রাণ দিয়েছেন, আজ সেই বিপ্লবীদের সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে বা তকমা দেওয়া হচ্ছে। ঘটনা ঘটেছে বিদ্যাসাগর, পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, এবং স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের একটি প্রশ্নে এরকমই একটি বক্তব্য রয়েছে। প্রশ্নটা কি? প্রশ্নটা ছিল হচ্ছে, মেদিনীপুরে 3 জন জেলা ম্যাজিস্ট্রেটের নাম করো যারা সন্ত্রাসবাদীদের দ্বারা নিহত হন। বুঝতে পারছেন কোথায় দাঁড়িয়ে আমাদের বাংলার শিক্ষা জগৎ? কে এই প্রশ্ন তৈরি করলো, সেই প্রশ্নকর্তা কে, সবার আগে তাকে চিহ্নিত করতে হবে। যদিও গোটা বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়ার পর তড়িঘড়ি ক্ষমাও চেয়ে নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কিন্তু যা ব্রিটিশ আমলের রাজে বা ব্রিটিশ রাজ্যের যা ভাষ্য ছিল, আজ সেই ভাষ্য যদি একটি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রের থাকে, তাহলে এ নিয়ে তো বিতর্কের কোনো মানে প্রশ্নই নেই। কেন, কিভাবে তার মাথায় এটা এলো? আর এই ধরনের ভুল একজন সুস্থ মানুষ করতে পারে, আমার তো কোনোভাবেই মাথায় আসছে না। ফলে এখন বলতেই হয় যে আমরা শিক্ষা নিয়ে আলোচনা করছি, তো শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে আমরা আলোচনা করছিলাম এর আগে, যে এসএসসিতে কীভাবে নিয়োগ দুর্নীতি হয়েছে, প্রাথমিকে দুর্নীতি হয়ে বসে আছে। এছাড়াও আরও অনেক জায়গায় বাংলা শিক্ষাঙ্গনের ছবি আমরা দেখতে পাচ্ছি যে ইউনিয়ন রুমের দখল, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না, ইউনিয়ন রুমে ধর্ষিত হতে হচ্ছে ছাত্রীদের। আজ আরও একটা দিক আমরা দেখতে পাচ্ছি যে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নপত্রে এরকম একটি শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে যারা অগ্নিযুগের বিপ্লবী। কেন? সেই প্রশ্ন নিয়ে আমাদের আজকের এই পোস্ট টেবিলে আলোচনা। আমার প্রথম প্রশ্ন থাকবে দেবব্রতদা, এটা কি সত্যি ভুল, না এই ভুলটা ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে? শুনুন, যে প্রিন্টিং মিস্টেকটা হয়েছে সেখানে উপাচার্য প্রকাশ্যে স্বীকার করেছেন, ক্ষমা চেয়েছেন, এবং যারা এর সাথে যুক্ত শোকজ করা হয়েছে। কিন্তু এখানে যারা অভিযোগটা যিনি
করেছেন, আমি বলছি শুভেন্দু অধিকারী ব্যাপারটা নিয়ে আরও জলঘোলা করেছেন। কিন্তু শুভেন্দু অধিকারী নিশ্চয়ই ইতিহাস পড়ে এসছেন। দেখুন, আমরা সোনারকেল্লে আমরা দেখেছিলাম, ওখানে একটা খুব ভালো ছিল, মন্তব্য ছিল, উটরা কি কাঁটা বেচে খায়? তখন ফেলুদা বলেছিল না না বেচে খায় না, ওরা এমনি পুরোটাই খায়। আমরা অনেক সময় না কাঁটা বেছে নিই, কোনটা বেচে খাবো আর কোনটা বেচে খাবো না সেটা আমরা অনেক সময় ঠিক করে নিই। কারণ একটা উদাহরণ দিচ্ছি, কয়েকদিন আগে কেসারি চ্যাপ্টার 2 এলো, কানাডা কুমার। হ্যাঁ এলো তো, হ্যাঁ বলছি কানাডা কুমার, না সরি কানাডা কুমার নয়, অক্ষয় কুমার, যিনি এখন বিজেপির তল্পি বাবু। ক্ষুদিরাম বসুর নাম বিকৃত করা, ভালো কথা, প্রতিবাদ করেছেন আপনারা। না না, কিন্তু এটার মধ্যে প্রতিবাদ না, নিশ্চয়ই প্রতিবাদ করছে না। শুনুন, শেষ করতে দিন, কারা প্রতিবাদ করছে? সেখানে হলো বারিন কুমার হয়ে গেল, ক্ষুদিরাম সিং হয়ে গেল। এবার বাঙালি মানে এখন তো আমি তো বলছি না না খুব ভালো বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তার দল নিজে প্রতিবাদ করেছে, একদম। কিন্তু আজকে এত বড় একটা ভুল হলো, একটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করে জাগ্রত কোথায় হয়, দায় এড়িয়ে যায়, এখানে সঙ্গে সঙ্গে না কোথাও দায় কারা করছে তাদেরকে একটু ইতিহাসটা তো জানতে হবে। তারা যারা কারা করেছে, কে অবশ্যই ভুল করেছে, ক্ষমা চাওয়া হয়েছে, ক্ষমা চাইলে ভুল হতে পারে। শুনুন, হিউম্যান এরর হতেই পারে, কেউ অস্বীকার করছে, তাতে কি তাহলে কি প্রকাশ্যে শুলে দিয়ে দেবেন? কিন্তু যারা লিখিত ইতিহাসের পাতায় লেখা যেগুলো আছে তাদের দোষকে ক্ষমা করে, তারা এখানে বড় বড় ডায়লগ মারছে, এসে বলবো তাদের কথাগুলো। 42-এর আন্দোলন কারা 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 বলেছিল, একদম 42-এ কি বলেছিল, অর্থহীন, উচ্ছৃঙ্খল এবং নাশকতামূলক। হ্যাঁ, কারা বলেছিল নাম বলবো? হ্যাঁ, ডাক্তার শ্যামাপ্রসাদ, এনাদের একদম মহান ব্যক্তি, একদম পোস্টার বয়। আর আরো বলবো, লিপস ফ্রম ডায়েরি কি বলেছিল, একদম লেখা আছে, ডাক্তার শ্যামাপ্রসাদের লেখা। সেখানে নেতাজি সুভাষচন্দ্র কি বলা হয়েছিল বলবো, এখানে ভালো করে কান দিয়ে শুনুন, রাষ্ট্রবিরোধী। ভাবতে পারেন? হ্যাঁ, কোনো কথা নেই, এরা তো বলে না। শুভেন্দু অধিকারী বেশি না 2 বছর আগে যেগুলো বলেছিল একদম ঠিক কথা। আপনাদের শুভেন্দু অধিকারীর উপর রাগ, আরে আমি শুভেন্দু অধিকারী সামনে এনেছে বলে, না 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 সামনে এনেছে মানে একটা মানুষের কোনটা মুখ নিশ্চয়ই এখন যে দলটা করছে তাদের জানতে হবে তো। তার আগে তো আপনাদের দলে ছিল, তাহলে না না আপনাকে সেটা বলতে হবে। আগে গান্ধী না সাভারকার, সেটা বিজেপির প্রতিনিধি আছে, বলবে এর সঙ্গে গান্ধী, সাভারকার, শ্যামাপ্রসাদ মুখার্জি আসছে কেন? বল করতে হবে, প্রতিবাদ যখন করতে হবে প্রতিটা ক্ষেত্রে করতে হবে। আমাদের দেশের বিপ্লবীরা, যাদের আমরা রক্তে আমরা স্বাধীন হয়েছি, আমাদের না থাকলে আমরা হয়তো ব্রিটিশ এখন জুতো পালিশ করতে হচ্ছে, তাদের বাথরুম পরিষ্কার করতে, তাদেরকে তোমরা অপমান কোন অধিকার তোমাদের দিয়েছে? হ্যাঁ, সেটা নিয়ে বলবে না? সেটা কেন বলবে না? বারে বারে এই গোলো আকার এদের। আরে একটি সিনেমায় নাম বিকৃত হয়েছে, এই প্রথম না অভয় চ্যাপ্টার 2, সেখানে ক্ষুদিরাম বসুকে একদম দেয়ালে সন্ত্রাসবাদী হিসেবে লেখা। কে প্রতিবাদ করেছিল? কটা বিজেপি প্রতিবাদ করেছিল? একটু বলো না, শুনে একটু সমৃদ্ধ হই। কোথায় ছিলে এখন? আর নেতাজি সুভাষচন্দ্রের ডকের নামটা কে পাল্টেছিল? কে পাল্টেছিল? কি বলবে? এদের ভূমিকা স্বাধীনতার সময় কি ছিল জানেন? এই বামেদের আসন সংখ্যা শূন্য, কিচ্ছু ছিল না। যারা 2002 পতাকা তুললো না, শুনলাম স্নেহান, যদি কোনো ভুল হয়েও যায় সেই ভুলটাও কিন্তু দায় পড়ে যায় বিরোধীদের, এবং সেখানে কম্পারিজন হয়ে যায় কারা কারা কি করেছে, কেন করেছে। স্নেহান, না দেখো, ভুলটা যদি আজকে অনিচ্ছাকৃত হতো তাহলে শুভেন্দু অধিকারী এটা প্রকাশ্যে আনার জন্য শুভেন্দু অধিকারীকে প্রশংসা করতো। শুভেন্দু অধিকারীকে তিরস্কার করা হচ্ছে মানে ভুলটা জেনে শুনে করা হচ্ছে। এবং আমি স্পেসিফিক্যালি বলছি কেন ভুলটা জেনে শুনে করা হচ্ছে। এটা প্রথমবার না যে এইভাবে বাংলার বিপ্লবীদেরকে বা বাংলাকে বা ভারতবর্ষকে তৃণমূল কংগ্রেস অপমান করেছে। এর আগে কর্পোরেশনের একটি বইতে কাশ্মীরের ম্যাপ ছাপা হয়েছিল, সেখানে পাক অধিকৃত কাশ্মীরকে বাদ দিয়ে দেখানো হয়েছে। আরে দৌড়মশাই, বাংলার ম্যাপটা আগে জানো? 2 দিন আগে বাংলার ম্যাপ বিহারে পাঠিয়ে দিয়েছে। বাংলার ম্যাপটা শেখো, নীতি আগে বাংলার ম্যাপ জানে না। আমি কিন্তু এটা ক্লিয়ারলি করে বলে দিচ্ছি, ছোট লোকমি কিন্তু আমি ওনার থেকে বেশি করতে পারি। আরে করো না, ছোট লোকমি করো, কি জানো? বাংলা শেখো আগে। না না, আপনার বলা হয়ে গেছে, না আপনার বলা হয়ে গেছে, অন্য লোককে বলতে দিতে হবে। আপনার সবাই কেউ ডিস্টার্ব করছে না, বলুন। স্নেহান সবাই নেই, স্নেহান বলো, স্নেহান বলো, আমার সময় কম। স্নেহান আমার সময় কম, বলো। টু দি পয়েন্ট। দেবব্রত বাবু, আপনাকে আমি সেন্সার করছি, আপনি আর কথা বলবেন না। আপনি আর কথা বলবেন না, বেশ। আপনার কথা বলা হয়ে গেছে, আপনার কথা বলার সময় কেউ ডিস্টার্ব করেছে? আপনি কেন ডিস্টার্ব করছেন? বেশ, চলো। স্নেহান আমার সময় কম, চলো টু দি পয়েন্ট, বলুন। বিষয়টা হচ্ছে যে এই তৃণমূল দলটা হচ্ছে চূড়ান্ত একটি বাংলা বিদ্বেষী একটি দল। এরা পশ্চিমবাংলার ইতিহাস মানে না, পশ্চিমবাংলার জন্ম মানে না। আজকে যে দিনটা 20 জুন 1947 সালে যেদিন পশ্চিমবাংলা তৈরি হয়েছিল, যেদিন এই পশ্চিমবাংলার বিধানসভা ভোটাভুটির মাধ্যমে এই যে মুসলিম লীগের যে চক্রান্ত,
সেই চক্রান্তকে নস্যাৎ করে দিয়ে পশ্চিমবাংলা হয়েছিল, সেই দিনটা এরা মানতে চায় না, এরা অসম্মান করে। এরা কত বড় বাংলা বিদ্বেষী। এরা 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 হচ্ছে গিয়ে সরাসরি ভাবে সৌরবর্তীর উত্তরস্বরী, এবং সেই জন্য এরা ওই যে সৌরবর্তীর যে প্ল্যানটা ছিল যে ইউনাইটেড বেঙ্গল, গোটা বেঙ্গলটাকে এক করে নিয়ে গিয়ে পাকিস্তানের সাথে যোগ দেওয়ানোর, সেইটাকে যে নস্যাৎ করা হয়েছিল, তারা এই দিনটাকে মানতে চায় না। তারা বারংবার ধরে এই তথ্যটাকে অসম্মান করে থাকে না, কিন্তু বারবার তৃণমূল দল তো বিজেপিকে বলে তারা বাংলা বিরোধী, বাংলার মনীষীদের সম্মান করে না, এই কথা তো বারবার করে বলে, এবং শ্যামাপ্রসাদ মুখার্জির নাম করে বলা হয়। আমি তোমাকে একটা কথা বলছি, শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে তাদের যদি সমস্যা থাকবে, আবার শ্যামাপ্রসাদ মুখার্জি রাষ্ট্র বলিদান দিবসে তাদের নেতারা যে তাকে সম্মান জানিয়ে পোস্ট করে, আমি সেই বিতর্কে আসছি না। আমি বলছি যে সেই দিন ধরে নিন 20শে জুন 1947 সালে বিধানসভায় যে ভোটাভুটিটা হয়েছিল, ঠিক আছে, সেই ভোটাভুটিতে যে এই যে যারা তাদের মধ্যে শ্যামাপ্রসাদ মুখার্জি ছিলেন। আমি বলছি কার উদ্যোগে হয়েছিল আমি ছেড়ে দিলাম, তার মানে আজকে পশ্চিমবাংলা হওয়ার পেছনে যে 57 জন বিধায়ক ভোট দিয়েছিলেন, যার মধ্যে 2জন বামপন্থী বিধায়ক ছিল, তার মধ্যে একটা প্রশ্ন ছিল বিজেপি। আমার সময় নেই, শুনলাম এই বিতর্ক আজকে আমরা জনসংঘের কজন প্রতিনিধি ছিল, বসে বসে মিথ্যা কথা করে বলছে, রিতেশ দা উত্তর দিয়ে দেবে, আমি লাগবে না, বাম প্রতিনিধি দিয়ে দেবে। রিতেশ দা, বাংলার বিপ্লবীদেরকে সন্ত্রাসবাদী আখ্যা দেওয়া হচ্ছে, তাও একটা বিশ্ববিদ্যালয়। এর থেকে শিক্ষার মানে আমি বলবো, আমার মুখে আর কোনো ভাষা আসছে না, কিভাবে যে প্রশ্ন সেট করেছে সেই লোকটি কি সুস্থ না, এটা কোনোভাবে প্রিন্টিং মিস্টেক, আমার তো মনে হয় না প্রিন্টিং মিস্টেক। না, আমি তোমাকে এর আগের প্রশ্নই আমি বলেছি যে বাংলার বুকে বাঙালির জাতিকে ধ্বংস করার ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাকে আগে আঘাত করা হচ্ছে। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে প্রথম পূর্ণ স্বরাজের ডাক দেয় হাসরাত মোহানি। এই যে এই স্বাধীনতা, পূর্ণ স্বরাজ, এই পূর্ণ স্বরাজটা ওই নোটসের ওপরে, হিস্ট্রির নোটসের ওপরে ডিপেন্ড করে না। এই পূর্ণ স্বরাজ যেটা স্বাধীনতা সংগ্রামীদের লড়াই, জেদ নিয়ে যে লড়াই, তাহলে তুমি আর কদিন পরে তো সুভাষচন্দ্র বসুকেও আমাকে সন্ত্রাসবাদী বলতে হতে পারে। এই যে শিক্ষার উপরে আগ্রাসন এবং শিক্ষার উপরে যে আক্রমণ, এই আক্রমণটাকে নীতিহীন একটা সরকার, সে ইমিডিয়েটলি ওই যিনি প্রফেসর করেছেন শুধু ক্ষমা চাওয়া না, ওই প্রফেসরকে শোকজ করা, এবং এই সন্ত্রাসবাদী কথাটা একটা এটা প্রিন্টিং মিস্টেক বলে আমরা যদি ছেড়ে দিই, তাহলে কিন্তু আমরা ইতিহাসে আমরা একটা ভুল করব। কেননা যিনি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা কি বার্তা দেবো, এটাও আমার কাছে বড় প্রশ্ন। পরিকল্পিতভাবে ওই সন্ত্রাসবাদী কথাটা ইউজ করেছেন। উনি যদি বলতেন যে যারা বোমা ছুড়েছেন বা এইরকম জাতীয় কোনো কথা, সেটা হলে মানা যেত। আমি তো বললাম যে ব্রিটিশ রাজের ভাষ্য আজকে আমাদের বাংলার পঠন পাঠনে ঢুকে পড়ছে। উল্লাসকর দত্তের নাম আমরা ভুলতে বসেছি, এরকম চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের কথা ভুলতে বসেছি। নেই ইতিহাসে এখন অনেক কিছু তুমি আনসাং হিরোজ, দ্য আনসাং হিরোজ অফ দ্য ফ্রিডম ফাইটার, এদেরকে তুমি খুঁজে পাবে না। আজকে ছেলে মেয়েদেরকে জিজ্ঞেস করো স্বাধীনতা সংগ্রামীদের কয়েকজনের নাম বলো, তারা 1 থেকে 5-এর বেশি আর বলতে পারছে না। এইটা আমাদের শিক্ষা সমাজের দায়িত্ব ছিল। একটা প্রশ্ন আছে, 46 সালে বঙ্গভঙ্গ যখন শেষ করতে হবে দাদা, তখন লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে সদস্য সংখ্যা কি ছিল বামেদের? এর সঙ্গে একদম আছে, এক্ষুনি বলছে না বঙ্গভঙ্গে আমরা ভূমিকা নিয়েছি, একজন সদস্য নিয়ে ভূমিকা নিয়েছি। কত বড় মিথ্যা কথা বসে বলছে। বেশ বুঝলাম। এই বিতর্ক আমার মনে হয় দেবব্রত বাবু আমার এখানে শেষ করতে হবে। এর কোনো না যুক্তি কোথাও না কোথাও ম্যাচ করে না। কারণ একজন অগ্নিযুগের বিপ্লবীদের যদি আজকে আমরা সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে একটা প্রশ্নপত্র তৈরি করি আর সেই প্রশ্নের উত্তর লিখতে হয় আমাদের ছাত্রদের, তাহলে এর থেকে বড় বিষয় আর কিছু হতে পারে না। লজ্জার বিষয় হতে পারে না। লজ্জা যে প্রশ্ন করেছে, যে কলেজ কর্তৃপক্ষ, তাকে পর্যন্ত আমার মনে হয় সাসপেন্ড করা উচিত, যে কিভাবে এই প্রশ্নপত্র হলো এবং কে প্রশ্নপত্র পাস করলো। এখন জানি না সরকার শিক্ষার এই যে পরিস্থিতি আজকে আমাদের বাংলায়, এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। প্রতিটা ক্ষেত্রে আমরা দেখছি বারবার কিভাবে অবহেলিত কোশ্চেন, প্রশ্নের মুখে পড়তে হচ্ছে আজকের আমাদের শিক্ষার ব্যবস্থাকে।
আমরা চাই যে এ ধরনের ঘটনা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে যেন কোনো বার্তা না নিয়ে যায়, খারাপ বার্তা না নিয়ে যায়, ভালো কিছু হোক, ভালো কিছু শিখুক, যারা জানুক যে আমাদের অতীতের বিপ্লবীদের কি অবদান ছিল, তাদের অবদানের জন্যই তো আজকে ভারত স্বাধীনতা পেয়েছে। ফলে এরকম কোনো ঘটনা আজ ঘটে গেছে, বর্তমান বা ভবিষ্যৎ এ ধরনের ঘটনা যাতে কোনো রকমভাবে না হয়, সেই বিশ্ববিদ্যালয়কেও যেমন প্রশ্নের মুখে ফেলতে হবে, এবং যে প্রশ্ন করেছে তাকে ইতিমধ্যেই শোকজ বা সাসপেন্ড করে জানা উচিত তার মাথায় কেন এই ধরনের প্রশ্ন আসলো। আমাদের অনুষ্ঠান আজকে এখানে শেষ করতে বলছি। সমস্ত অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। দেখতে থাকুন নিউজ টাইম, এনি টাইম।